আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। শুনছিলেন শিরোনামগুলো, এবার পুরো খবর জানাবো। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। রাষ্ট্রপতিকে গ্রেপ্তারে জনদাবির প্রসঙ্গ এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সরকার সব বিষয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে, তবে কেউ যাতে অন্যায়ের শিকার না হয় সেটিও নিশ্চিত করবে সরকার। ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কী করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। কার নিষেধাজ্ঞা আছে কার নিষেধাজ্ঞা আছে এটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যথাসময়ে এটা প্রকাশ করা হবে। দর্শক, গ্যাস সংকটের খবরাখবর জানার চেষ্টা করব। মানিকগঞ্জ এবং গাজীপুরে যাব। দুই জায়গা থেকে আমার দুই সহকর্মী যুক্ত আছেন। প্রথমে যেতে চাই ইউসুফ আলীর কাছে। ইউসুফ, কি অবস্থা মানিকগঞ্জের গ্যাস স্টেশনগুলোর? সেখানকার গাড়ির লম্বা লাইনের চিত্র তো অবশ্যই আপনি দেখছেন, খবরাখবর জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই সারা দেশে কিন্তু গত কয়েকদিন ধরে গ্যাসের যে চরম সংকট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনার আবাসিক বা বাণিজ্য এবং শিল্প ক্ষেত্রে গ্যাস সংকটের কারণে কিন্তু চরম উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এই গ্যাসের যে গ্রাহক রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে যে সিএনজি পাম্পগুলো রয়েছে, সেই সিএনজি পাম্পে যে গ্যাস নেওয়ার জন্য যে যানবাহন রয়েছে তারা কিন্তু দেখছি যে আমরা ভোর থেকেই অপেক্ষা করছে। আমি যেমন মানিকগঞ্জ উঁচুটি এলাকায় একটি সিএনজি পাম্প বা ধনশ্রী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন সেখানে রয়েছে। সেখানে কিন্তু সেই ভোর থেকে গ্যাস নেওয়ার জন্য যানবাহন আসছে, কিন্তু সারাদিনে কিন্তু কোনো গ্যাস ছিল না। সে কারণে তারা কিন্তু এখানে যানবাহন গুলো সারিতে রেখে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছে। তবে এই 4টা থেকে কিন্তু গ্যাস দেয়া শুরু হয়েছে। তবে সেই গ্যাসের যে প্রেসার সেটা কিন্তু অনেকটাই কম। অন্যান্য দিন আগে যেখানে আপনার 200 ছিল প্রেসারে, সেখানে কিন্তু এখন 70 বা 80, মানে অর্থাৎ যে যানবাহন যে চালক রয়েছে তারা কিন্তু তাদের যে পর্যাপ্ত যে চাহিদা মোতাবেক যে গ্যাস রয়েছে সেই চাহিদা মোতাবেক কিন্তু কোনো গ্যাসই পায় নাই। ফলে কিন্তু তারা বেশ চরম দুর্ভোগে রয়েছে এবং এই তারা কিন্তু বলছে যে গ্যাস নেওয়ার জন্যই তাদের 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এজন্য ব্যক্তিগত গাড়ি, যে প্রাইভেট কার, মাইক্রো বাস, এছাড়া যে পাবলিক বাস রয়েছে, পণ্যবাহী ট্রাক রয়েছে, তারা কিন্তু বেশ ভোগান্তিতে। আমরা যদি একজন যে গ্যাস নেওয়ার জন্য আসছে যানবাহনের যে চালক, তার সাথে যদি একটু কথা বলি, আপনি পাম্পে কতক্ষণ ধরে আসছেন এবং আপনাদের চাহিদা মোতাবেক গ্যাস পান কিনা? আমি মোটামুটি 1 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি, তারপরে মনে হয় আরো 1 ঘন্টা লাগবে আমার সিএনজি ওই। ধন্যবাদ আপনাকে ইউসুফ আলী। এবার যেতে চাই গাজীপুরে, সহকর্মী রফিকুল ইসলাম খান যুক্ত আছেন দেখতে পাচ্ছি। রফিক, কি অবস্থা? গাজীপুরের চিত্র কেমন দেখছেন এবং এই সংকট কবে নাগাদ সমাধান হতে পারে? গাজীপুরের গ্যাসের সংকটের কথা যদি বলি তাহলে গাজীপুরের চিত্রটা কিন্তু রাজধানীর থেকে একটু ভিন্ন, কারণ প্রতিটি সিএনজি স্টেশনে কিন্তু যে সমস্ত চালকরা গ্যাস নিতে আসছে তারা কিন্তু গ্যাস পাচ্ছে। যদিও সিএনজি স্টেশন থেকে বলা হচ্ছে তাদের যে প্রেশার, সে প্রেশার কিন্তু কম রয়েছে। যদি এমনিতে 200 থেকে 250 পর্যন্ত তাদের গ্যাসের প্রেশার থাকে, সেখানে কিন্তু আজকে 100-120 রয়েছে এবং এই কম প্রেশারের মধ্যে কিন্তু অনেকে গ্যাস নিচ্ছে। আবার অনেকে আমরা দেখেছি যে সমস্ত যানবাহন তারা কিন্তু ফেরত যাচ্ছে, কারণ গ্যাসের প্রেশার কম থাকলে তারা যেটি বলছেন যে হাওয়ার পরিমাণ বেশি যায়, এ কারণে আসলে। আর তাছাড়া প্রেশার কম থাকলে গাড়িতে কিন্তু বেশি গ্যাসও ঢুকে না। এমনিতে যখন আসলে গ্যাস ঢুকে 800 কিংবা 1000 টাকা, সেইখানে কিন্তু আজকে আমরা দেখছি বিভিন্ন প্রাইভেট কারে গ্যাস ঢুকছে মাত্র 250 থেকে 300 টাকা। এই কারণে কিন্তু অনেক যানবাহন রয়েছে তাদেরকে দিনের বেলা কিন্তু একাধিকবার গ্যাস নিতে হয়েছে। আগে যারা একবার গ্যাস নিলে তাদেরকে আসলে সারাদিন পাড়ি দিত, সেখানে কিন্তু এই মুহূর্তে আসলে তাদেরকে 2-3 বার করে নিতে হচ্ছে। তো গাজীপুর যতগুলো সিএনজি স্টেশন রয়েছে
রয়েছে, প্রতিটা সিএনজি স্টেশনে কিন্তু যানবাহনগুলো গ্যাস নিতে পারছেন, কিন্তু প্রেশার কম রয়েছে। অন্যদিকে আসলে শিল্প কারখানা যেগুলো রয়েছে, শিল্প কারখানায় আসলে প্রতিটি শিল্প কারখানায় 10 করে তাদেরকে গ্যাস দেওয়ার কথা, সেখানে কিন্তু তারা 1 কেবিপি এক মতো পাচ্ছেন, সেটি আমাদের বলেছে। এই কারণে কিন্তু শিল্প কারখানার অনেক উৎপাদন কমে গেছে এবং সামনে যে 5 তারিখে এবং 1 তারিখের পর থেকে যে স্যালারি রয়েছে, সেই স্যালারি নিয়ে তাদেরকে একটু সংকট দেখা দিতে পারে, সেমনটি তারা জানিয়েছে। অন্যদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছেন যে আসলে এলএনজির সংকট রয়েছে এবং এলএনজির সংকট থাকার কারণে মূলত যে মূল লাইন রয়েছে গ্যাসের, সেই মূল লাইনে সরবরাহ কম রয়েছে। কম থাকার কারণে মূলত সিএনজি স্টেশনগুলো এবং শিল্প কারখানাতে গ্যাস কম পাচ্ছে এবং তারা আশা করছেন যে অল্প কিছুদিনের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো জটিলতা থাকবে না এবং চাহিদা মতো গ্যাস তারা পাবে। এই ছিল আসলে গাজীপুরের গ্যাস সংকটের সর্বশেষ চিত্র। ধন্যবাদ আপনাকে রফিকুল ইসলাম খান। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানার চেষ্টা করব। বগুড়ায় যাব, সহকর্মী ফরহাদুজ্জামান শাহী আমার সাথে যুক্ত আছেন। ফরহাদ, এই বৃষ্টির সময়টায় ডেঙ্গু পরিস্থিতি স্বভাবতই বাড়ে, কি অবস্থা সেখানকার? ইশরাত, এই মুহূর্তে বগুড়ার 2টি বড় মেডিকেল কলেজ হাসপাতাল, আমি যে হাসপাতালে আছি বগুড়ার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে মোট 6 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এখানে ডেঙ্গু ডেডিকেটেড একটি ওয়ার্ড করা হয়েছে এবং বগুড়ার আরেকটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে 5 জন রোগী ভর্তি আছেন। অর্থাৎ এই মুহূর্তে মোট 11 জন রোগী বগুড়ার 2টি হাসপাতালে ভর্তি আছে। এই মুহূর্তে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল যেটা, সেখানে আসলে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নাই। চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের তথ্য অনুসারে গত জানুয়ারি মাস থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত বগুড়ায় মোট 201 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে কিন্তু সুখের খবর হলো একজন রোগীও কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বগুড়ায় মারা যাননি। তবে তারা যেটা বলছেন যে কোনো ডেঙ্গু রোগী মারা যেহেতু যায়নি, একই সাথে কিন্তু বগুড়া থেকে স্থানীয়ভাবে কোনো রোগী কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্তও কিন্তু হয়নি। এটা একটা ভালো খবর। যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তারা মূলত বগুড়ার বাহিরে বিভিন্ন জেলা, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম সহ অন্যান্য বড় যে জেলাগুলো আছে, সেই জেলাতে তাদের আসলে ভ্রমণের ইতিহাস আছে। তার ফলেই কিন্তু তারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন এবং সেই ডেঙ্গু বহন করে নিয়ে এসে তারা বগুড়ায় বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। তবে স্থানীয়ভাবে এখন পর্যন্ত কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়নি। সিভিল সার্জন যেটা বলছেন যে আসলে তারা সচেতনতা বৃদ্ধি করেছেন, তার ফলে আসলে সাধারণ মানুষ কিছুটা হলেও সচেতন হয়েছে। আর ডেঙ্গু রোগ শনাক্ত করাটা তাদের জন্য সহজ হয়েছে, কারণ পর্যাপ্ত পরিমাণে কিট তাদের হাতে আছে, যেটা জেলা শহরের যে সমস্ত হাসপাতাল সেখানে যেমন আছে, উপজেলার বিভিন্ন যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানেও তারা পর্যাপ্ত কিটের ব্যবস্থা করতে পেরেছেন। ফলে আসলে খুব সহজেই প্রথমেই তারা ডেঙ্গু রোগ শনাক্ত করতে পেরেছেন এবং এর ফলেই কিন্তু আসলে ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। যেহেতু বর্ষা দিনকে দিন বাড়বে এবং ডেঙ্গু রোগের প্রকোপ আরও বেশি বাড়বে, সেই হিসাবে চিকিৎসকরা উপজেলা প্রশাসনের সহায়তায় প্রত্যেকটা উপজেলায় এবং পৌর শহরগুলোতে আসলে এই ডেঙ্গু মোকাবেলা করার জন্য যে সমস্ত ব্যবস্থা অবলম্বন করা দরকার, সরকারি নির্দেশনা যেগুলো আছে সেগুলো তারা প্রতিপালন করার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছেন, যাতে আসলে ডেঙ্গু গতবারের মতো বগুড়ায় যে আক্রমণটা হয়েছিল এবং এখানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কিন্তু বেশ কিছু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণও করেছিল এবং স্থানীয়ভাবেও কিন্তু অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল। এবার যাতে সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য প্রথম থেকেই বগুড়া সিটি কর্পোরেশন সহ অন্যান্য পৌর শহরগুলো আসলে ব্যবস্থা নিয়েছেন, পরিচ্ছন্নতা অভিযান তারা পরিচালনা করছেন। সেই হিসেবে চিকিৎসকরা মনে করছেন এবারে হয়তোবা সেইভাবে ডেঙ্গুর যে প্রকোপ, সেই প্রকোপটা কিন্তু আসলে ছড়িয়ে পড়বে না এবং এইভাবে তারা কিন্তু এখন পর্যন্ত প্রস্তুতি নিয়েছেন। সর্বশেষ বগুড়ার 2টি হাসপাতালে 11 জন রোগী ভর্তি আছেন এবং তার মধ্যে গতকাল 3 জন রোগী এসেছেন। সেই 3 জন রোগী টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বগুড়ার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে যে 6 জন রোগী ভর্তি হয়েছেন সেখানে কিন্তু সর্বশেষ তারা 23 তারিখে ভর্তি হয়েছেন এবং অনেকেই কিন্তু সুস্থতার দিকে যাচ্ছেন এবং এর মধ্যে কিন্তু 23 তারিখের পর আজকে 26 তারিখ পর্যন্ত কিন্তু এই হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়নি। ইসরাত, আসলে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। ফরহাদুজ্জামান শাহী যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে 48 ঘন্টার হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা। এতে ঢাকা ফেনী খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট ও হেয়াকো বাজার সহ বিভিন্ন এলাকায় দোকানও বন্ধ রয়েছে। সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা। তবে কোথাও ভাঙচুর কিংবা সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। জাম্বো কিউকাম্বার নতুন জাতের এই শসার একটির ওজন হচ্ছে 1 থেকে 5 কেজি পর্যন্ত, যা চাষ হচ্ছে নাটোরের লালপুর উপজেলায়। এই শসা চাষাবাদে খরচ তুলনামূলকভাবে কম, লাভও বেশি। তবে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরা। বিস্তীর্ণ শশা ক্ষেত মাচায় বড় বড় শশা ঝুলছে নেট দিয়ে বাঁধা। লাউয়ের মতো বিশাল আকৃতি আর ওজন এক একটি 1 থেকে 5 কেজি। নাটোরের লালপুর উপজেলার টিটিয়া গ্রামে এমন ব্যতিক্রমী শশা চাষ করে চমক দেখিয়েছেন তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম। আশাবাদ 20,000 টাকা দিয়ে শুরু করা তার এই উদ্যোগ থেকে আয় হবে 2 লাখ টাকা। যদি এক একটা শশার 2 কেজি করেও ধরি অ্যাভারেজ, তাও 1500 কেজির মতো শশা। এখানে প্রায় যদি বর্তমান কাঁচা শশা বিক্রি করে লাখ টাকার উপরে বিক্রি হবে। তার মানে আমরা 33 শতক জমিতে অনায়াসেই আমরা শশা 2 লক্ষ টাকা শশা বিক্রি করতে পারবো। যেহেতু স্থানীয়রা জানান এই শশা চাষে সবারই আগ্রহ বাড়ছে। বাজারেও রয়েছে ভালো চাহিদা। এই শশায় রোগ কম, বৃষ্টি সহনশীল এবং 12 মাস চাষ করা যায়। তাই এটি চাষে আগ্রহী অন্যরাও। 4-5 কেজি ওজনের শশা হয়, তে আসছে বহুত জায়গার থেকে দেখতে। আমরা দেখছি বহুত কষ্ট করে ফলটা ফুটাইছি আমরা। নতুন উদ্যোক্তা হিসাবে আমি এটা চাষ করার জন্য চেষ্টা করব সামনে। আশা ভাইয়ের থেকে বীজ সংগ্রহটা করব আমি। আমরা তার কাছে এটাই বলেছি যে এই বীজটা তোমরা বাইরে সরবরাহ করবে না, আমাদের এলাকায় ছড়িয়ে দিবে এবং আমরা যেন সবাই এই শসাটা আবাদ করতে পারি। কৃষি বিভাগের তথ্য বলছে জাম্বো কিউকাম্বার একটি উন্নত জাত, যার প্রতিটি গাছে 6 থেকে 8টি শসা ধরে। ফলন হতে পারে 10 কেজি পর্যন্ত। আশরাফুল ইসলামের বীজ যদি উৎপাদন করা হয়ে গেলে তখন হয়তো অনেকে এই বীজটা পাবে এবং অনেকে এটি চাষ করবে। ফলে দেখা যাবে যে শসা হিসেবে যে সবজির যে চাহিদা, সালাদ হিসেবে যে চাহিদা, সেটি কিন্তু পূরণ করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। স্থানীয়রা বলছেন ঠিকমতো সহায়তা পেলে এমন উদ্যোগে পাল্টে যেতে পারে বেকার তরুণদের ভাগ্য, সমৃদ্ধ হতে পারে সামাজিক অর্থনীতিও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার 1 মিনিটে দেশের আরো কিছু খবর জানাবো। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস উল্টে 12 জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক চালক। যশোরের ভবদহে 2 শতাধিক গ্রাম ফের প্লাবিত। জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান। বাগেরহাটে সরকারি খাল অবমুক্তের দাবিতে অবস্থান কর্মসূচিতে স্থানীয়রা, নেওয়া হয় গণস্বাক্ষরও। বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ, কার্যালয়ে তালা দেন আন্দোলনকারীরা। গাজীপুর সিটি কর্পোরেশনের 26-27 অর্থ বাজেট ঘোষণা হয়েছে, আকার 5,102 কোটি টাকার বেশি। দর্শক, এই ছিল দেশ 24। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।